রকমের সংকট এবং যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে। এই চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে জোরপূর্বক এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে তা অত্যন্ত অমানবিক এবং গণবিরোধী, যা নিছক পাগলামি ছাড়া কিছুই নয়। আপনারা দেখেছেন কিভাবে শিক্ষার্থীরা হাঁটু ও কোমর অবধি নোংরা ড্রেনের পানির ভেতর দিয়ে নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে, এবং এই বাধ্য করতে যে উস্কে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। একবারও বিবেচনায় নেননি যে শিক্ষার্থীরা কিভাবে এই দুর্যোগের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবে এবং তাদের জানমালের নিরাপত্তার কি হবে। ফলে শিক্ষার্থীরা হয়ে পড়েছে দিশেহারা। রাজশাহীতে একজন শিক্ষার্থী আত্মহত্যা পর্যন্ত করেছে। সারা দেশে শিক্ষার্থীরা উৎকণ্ঠায় তাদের খারাপ পরীক্ষার দরুন ভয়াবহ ফলাফল ভোগ করছে। শিক্ষামন্ত্রীর এই দুর্যোগের ভিতর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে আমরা একটি তুগলকি কাণ্ড হিসেবেই আখ্যায়িত করতে পারি। আমরা অতি বিলম্বে গণবিরোধী ও এই কার্যত ব্যর্থ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি। একই সাথে এই বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। শিক্ষার্থীদের জীবনকে ঝুঁকিতে ফেলে কোনো পর্যায়ে পরীক্ষা চালিয়ে নেওয়া সম্ভব নয়। সারা দেশে এই দুর্যোগে পরীক্ষা পিছিয়ে নেওয়ার ন্যায্য দাবি যদি মেনে নেওয়া না হয়, আমরা শিক্ষার্থীদের আহ্বান করব আপনারা রাজপথে নেমে এসে আপনাদের অধিকার আদায় করে নিন। বাংলাদেশ ছাত্রপক্ষ আপনাদের পাশে থাকবেন। সামান্য এক পশলা বৃষ্টি হলেই আমাদের রাজধানী রূপ নেয় ভয়াবহ এক নরকে। আমরা দৈনন্দিন ফেস করেই বিভিন্ন রকমের জলাবদ্ধতা আজকে কেবল কোনো সাময়িক সমস্যা নয়, এটি ঢাকার নাগরিকদের প্রাত্যহিক জীবনের একটি অভিশাপ। রাস্তাঘাট ডুবে যায়, নর্দমার নোংরা পানি আর গৃহস্থলীর বর্জ্য মিশে একাকার হয়ে যায়। এই নোংরা পানি মারিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষকে কর্মস্থলে যেতে হয়। জীবিকার তাগিদে ছুটতে হয় বিভিন্ন প্রান্তরে। গণপরিবহন বিকল হয়ে পড়ে, রিক্সা ভাড়া তো আকাশচুম্বী, আর ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থেকে মানুষের কর্মঘণ্টা নষ্ট হয়। এই দুর্ভোগে সবচেয়ে বেশি যারা পড়েন বা যারা ভোগেন তারাই হচ্ছে আমাদের সাধারণ নাগরিক, শ্রমজীবী মানুষ এবং শিক্ষার্থীরা। বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থার নামে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কর্তৃপক্ষের এই উদাসীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে। এ যেন দৈনন্দিন বাস্তবতা। এই ভয়াবহতার সবচেয়ে নগ্ন রূপটি ফুটে ওঠে আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে। যে বিশ্ববিদ্যালয়কে বলা হয় অক্সফোর্ডের প্রাচ্যের অক্সফোর্ড, সেইখানকার ছাত্রীদের হলের অবস্থা অত্যন্ত করুণ এবং বেদনাদায়ক। সেখানকার ছাত্রীদের হলের অবস্থা পাশাপাশি বিভিন্ন সময় তারা বিভিন্ন রকম জলাবদ্ধতার মধ্যে আক্রান্ত হয়। ঢাকায় সামান্য বৃষ্টি হলেই বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলের সামনে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি, সেটা তাদেরকে সহ্য করতে হয়। ওখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের দৈনন্দিন কার্যক্রম বিভিন্নভাবে ব্যাহত হয়। আমরা শিক্ষার্থীদের জন্য ক্ষতিপূরণ দাবি করছি। এছাড়া নোংরা ও পয় নিষ্কাশনের পানি জমে এডিস মশার যে প্রজনন কেন্দ্র পরিণত হয়েছে হলগুলোতে, সেগুলোর জন্য চরম স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। আমরা অতি বিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্থায়ী একটি ড্রেনেজ ব্যবস্থার দাবি করছি এবং এই জলবদ্ধতা নিরসনের জন্য কঠোর প্রস্তাবিত বিভিন্ন রকম পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানাচ্ছি। আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের আদলে একদলীয় শাসনের দিকে অগ্রসর হচ্ছে ক্ষমতাসীন বিএনপি। আমরা সবাই দেখতে পাচ্ছি আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের আদলে একদলীয় এই যে শাসনের বিরুদ্ধে আমরা বিভিন্ন রকমের আন্দোলন গড়ে তুলেছিলাম, সেই দিকেই কি অগ্রসর হচ্ছে না ক্ষমতাসীন বিএনপি? গতকাল তারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদ, মুগ্ধ ও ওয়াসিম ইয়ামিনদের রক্তে লেখা জুলাই সনদের সাথে প্রতারণা করেছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এর 8 নম্বর অনুচ্ছেদে পরিষদ গঠনের যে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সেখানে বলা হয়েছে গণভোটে যদি জুলাই সনদের পক্ষে সংখ্যাগরিষ্ঠ হ্যাঁ ভোট পড়ে, তাহলে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কারের একটি পরিষদ গঠিত হবে। গত 12 ফেব্রুয়ারি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হয়। সেখানে 68% বেশি ভোটে হ্যাঁ ভোট জয়ী হয়েছে। এ সম্পর্কে আমরা সবাই অবগত। কিন্তু বিএনপি গণভোট এবং জুলাই সনদের সাথে বিশ্বাসঘাতকতা করে নিজ দল ও জোটের সদস্য ছোট ইনুমেরনদের নিয়ে সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে এবং বিরোধী দল তো তা প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করে। আমরা বিএনপির এহেন অপকর্মের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যে জুনায়েদ সাকিরা আমাদের সংবিধান সংস্কার পরিষদের কথা বলতো তারাও আমাদের সাথে নিছক প্রতারণাই করেছেন। ইতিহাস তাদের বিচার করবে। ইতপূর্বে তারা যেসব অধ্যাদেশে গুম প্রতিরোধ, আদালতের ন্যায় বিচার, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারত, তারা তা বাতিল করেছে। একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত ও জুলাই সনদের সাথে বিশ্বাসঘাতকতা তারা করেই চলেছে। এদেশের মানুষ চুপ করে বসে থাকবে না। তারা প্রয়োজনে নব্য স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। এদেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে নতুন কোনো স্বৈরাচারের শৃঙ্খলে আবদ্ধ হওয়ার জন্য নয়। তারা শুধু আমাদের সাথে নয়, নিজ দলের সাথে, নিজ দলের মানুষের গুম, খুন, হত্যাকাণ্ড, নিখোঁজ, মিথ্যা মামলা ও হয়রানির শিকার হওয়া নেতাকর্মীদের সাথেও প্রতারণাই করে চলেছে। জনগণ দ্রুতই তাদেরকে উপযুক্ত জবাব দিবে। আমাদের লিখিত বক্তব্য, আমাদের আজকে যে 3টি বিষয়বস্তু ছিল সেটার উপর আমাদের লিখিত বক্তব্য পাঠিত হয়েছে। এটার সাথে সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা নিব, তা না হলে আমরা প্রোগ্রাম এখানেই শেষ করব। আমরা আজকে দেখছি যে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তারা হচ্ছে যে আন্দোলনে নেমেছে এবং শিক্ষা বোর্ড সহ বেশ কয়েকটি জায়গায় তারা বিক্ষোভ করেছে। আপনারা কি তাদের সাথে এই বিষয়টা নিয়ে সংগতি জানাচ্ছেন বলে হাতে রেখে? দেখুন, সারা দেশে বৈরী পরিস্থিতির কারণে, বিশেষত আমরা সকলে জানি জুন, জুলাই, আগস্ট মাস বাংলাদেশে বৃষ্টি এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হতে থাকে। আমরা জানি না শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে কারা রয়েছেন মন্ত্রী সহকারে, তারা বোঝেন না যে এই সময় পরীক্ষা নিলে এ ধরনের দুর্যোগের মুখোমুখি আমাদের হতে হবে। শিক্ষার্থীরা ন্যায়সঙ্গত আন্দোলন করছে এবং যে প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে জিম্মি করে পরীক্ষা নেওয়া হলো, যে নোংরা ড্রেনেজ পানির ভিতর দিয়ে তাদেরকে চলতে হলো, যেভাবে সারা দেশে তারা নিপীড়িত হচ্ছে, আমরা তাদের ন্যায্য দাবির সাথে একত্রতা প্রকাশ করছি এবং মনে করি এর সাথে দায়ী যারা এবং শিক্ষামন্ত্রী বিশেষত এখানে বড় ভূমিকা রেখেছেন তার পদত্যাগ দাবি করছি। আমরা আরো 2 দিন আগে এ বিষয়ে মিডিয়া মারফত আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি। এ বিষয়ে বিভিন্ন মিডিয়া নিউজও করেছে এবং আমাদের যে সাংগঠনিক পেজ রয়েছে সেখানে আমাদের লিখিত বক্তব্য রয়েছে। আসলে এটা তো একটা তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ না, এটা তো হচ্ছে তাদের সারা জীবনের ফিউচারের একটা ব্যাপার। তো তারা অবশ্যই এটা করতে পারে। আপনি চিন্তা করে দেখেন, ফিজিক্স পরীক্ষা ছিল প্রথম দিন, অন্যান্য পরীক্ষা তো বাদ। তো ওখানে একজন পরীক্ষার্থীর তো পরীক্ষার চাপ নিবে নাকি হচ্ছে সে জলবদ্ধতা মারিয়ে তারপরে তার এই যে ভেজা পোশাক আশাক নিয়ে সে 3 ঘন্টা একটা হলে বসে পরীক্ষা দিচ্ছে। মানে এখানে ক্ষোভটা তো প্রচন্ড প্রাকৃতিক একটা বিষয়, এটা ন্যাচারালি এই জিনিসটাই হবে। মানে আমার সঙ্গে অন্যায় হচ্ছে এই তো পূর্বে 24 তারা দেখেছে, তো যেই প্রজন্ম 24 দেখেছে তাদের কি আসলে আর মনে কোনো ভয় আছে যে আমি কিছু করতে পারি না? তো এই জিনিসটা তো খুবই স্বাভাবিক তাদের আক্ষেপের জায়গা থেকে। গতকালকে আমরা দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয় দেওয়া হচ্ছে যে যে বিষয়গুলো গতকালকে পরীক্ষা দেওয়া হয়েছে সেগুলোর নাম্বার সমন্বয় করে দেওয়া হবে। এই বিষয়টাকে তাহলে আপনারা নিশ্চয়ই শিক্ষা মন্ত্রণালয় থেকে যে বিবৃতিটি দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় তাদের পেজে দেখে থাকবেন, তারা সেই মন্তব্যের ঘরটি বন্ধ করে দিয়েছে। তারা যে ধরনের যখন পরীক্ষাকে সামনে রেখে প্রশ্নপত্র তৈরি করা হয়, এ ধরনের ভুল আমরা যখন পরীক্ষা দিয়েছি, আমরা নিজেরা যখন কলেজ পড়ুয়া শিক্ষার্থী ছিলাম, যখন প্রশ্নপত্রে কোনো ভুল এবং যে বিষয়বস্তু আমাদের কাঙ্ক্ষিত নয় সে জিনিসগুলো যখন আসে, আমরা কিন্তু ঘাবড়ে যাই। যে প্রিপারেশন নিয়ে আমরা আমাদের পরীক্ষাটা দিতে চাই সেখান থেকে আমরা কিন্তু অনেক পিছিয়ে পড়ি। এর ফলে আমাদের এইচএসসির রেজাল্ট খারাপ হয়, এর ফলে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে প্রতিযোগিতা সেখান থেকে আমরা পিছিয়ে পড়ি। শিক্ষার্থীদের সেই জায়গা থেকে খুব স্বাভাবিক এবং গণতান্ত্রিক সরকার কেন জনমত গ্রহণ করতে পারে না, কেন তারা শিক্ষা মন্ত্রণালয়ের মতো পেজের কমেন্ট সেকশন বন্ধ করে রাখে, সে বিষয়ে তারা ভালো বলতে পারবে।
আচ্ছা, এই যে আন্দোলন থেকে শিক্ষার্থীদের কেউ কেউ দাবি করছে প্রশ্নপত্র কঠিন হচ্ছে কিংবা গার্ড কঠিন হচ্ছে, এরকম তারা দাবি জানাচ্ছে। তো আপনাদের এই বিষয়ে অবস্থান কি বা আপনারা কি মনে করেন? দেখুন, যারা এ ধরনের দাবি করছে তারা মেইন স্ট্রিম আন্দোলনকারী না। শিক্ষার্থীদের মৌলিক দাবি হচ্ছে সারা দেশে যে দুর্যোগ এবং বৈরী পরিস্থিতি চলছে, সে কারণে পরীক্ষা পিছিয়ে দেয়া এবং একই সাথে তাদেরকে যে জোর করে যে পরীক্ষা নেওয়া হয়েছে এ বিষয়ে সরকার কর্তৃক কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। আমরা মনে করি সরকারের বিশেষত বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ এবং শিক্ষার্থীদের আশ্বস্ত করা প্রয়োজন। তারা শিক্ষামন্ত্রীর প্রতি আর কোনোভাবেই আশ্বস্ত নয় এবং ইতিপূর্ব শিক্ষামন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। সে সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ উগরে দিয়েছে এবং শিক্ষামন্ত্রী যেভাবে এইচএসসি পরীক্ষার্থীদের জিম্মি করে পরীক্ষা নিয়েছেন, শিক্ষার্থীদের ক্ষোভ এবং বিভিন্ন বক্তব্য আসা স্বাভাবিক হিসেবে আমরা দেখছি। এটা আমি একটু বলি। আচ্ছা শোনেন, সে যে হচ্ছে ফার্মের মুরগিটা বলছে, তার মাথায় রাখা উচিত যে শেখ হাসিনার পতন কিন্তু একটা শব্দতেই হয়েছে। হ্যাঁ, তো গত দিনের রাজাকারের নাতিপুতিরা আজ ফার্মের মুরগি। আপনার মাথায় রাখতে হবে যে হচ্ছে এই ফার্মের মুরগিরাই সরকারের পতন ঘটিয়ে আপনাকে অভিভাবক হিসেবে আমরা বসিয়েছি ওই চেয়ারে। তো উনি ওই এসির মধ্যে বসে থেকে আসলে ওনারও কি দোষ দিব? উনি ওই এসি রুমের মধ্যে বসে থেকে হ্যাঁ আমাদের সাধারণ শিক্ষার্থীদের কষ্টটা উনি মানে বুঝতে পারবেন না। এই জন্য ওনাকে বলি, আপনি এখনো মনে হয় হেলিকপ্টারেই চড়ে আসেন। আপনি হেলিকপ্টার থেকে দয়া করে নামেন, নিচে নামেন এবং আপনি দেখেন যে আপনাদের সন্তানেরা কিভাবে এই যে হাঁটু সমান পানির মধ্যে আপনি দেখছেন যে রাস্তায় বিভিন্ন রকমের গাড্ডা আছে, এই গাড্ডার মধ্যে শিক্ষার্থীরা পড়ে যাচ্ছে, তাদের অ্যাডমিট কার্ড ভিজে যাচ্ছে। এই ভেজা শরীর নিয়ে তারা পরীক্ষার হলে যাচ্ছে, 2-3 ঘন্টা ধরে পরীক্ষা দিচ্ছে। এটা কিন্তু তাদের শরীরের জন্য মারাত্মক একটা ইনফেকশন হচ্ছে। এবং মেয়েরা যারা আছে বিশেষ করে তাদের আপনারা সবাই জানেন এটা লজ্জাজনক না, মেয়েদের মান্থলি কিছু প্রবলেম আছে এবং অনেক শিক্ষার্থীরা এই রকম অবস্থায় তাদের এই মান্থলি যে প্রবলেমটা, এই প্রবলেমটার মধ্যেও তারা এই যে নোংরা নর্দমা ড্রেনের পানির মধ্যে দিয়ে ভেজা শরীরে পরীক্ষা দিতে যাচ্ছে। এটা তো তাদের শরীরের জন্য প্রচন্ড রকম একটা ক্ষতি। হ্যাঁ, তাদের জীবনটা আসলে অনিশ্চয়তার মুখে আসলে ঠেলে দিচ্ছে। তো আমরা তো এইরকম কোনো শিক্ষামন্ত্রী আসলে আমরা চাই না। আমরা যখন সে যখন শিক্ষামন্ত্রী হয় তখন আমরা ভেবেছিলাম যে হ্যাঁ জাতি হয়তো এইবার শ্রেষ্ঠ একটা শিক্ষামন্ত্রী পেতে যাচ্ছে, কিন্তু আমরা আসলে তার এইরকম অমানবিক এরকম অমানবিক আচরণ আসলে আমরা আসলেই তার থেকে আশা করি না। তিনি ভাই যেটা বললেন, তিনি গতদিনে পোস্ট দিয়েছে, সেইখানে তিনি হচ্ছে প্রশ্নপত্র নিয়ে এবং শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি নিয়ে কোনো রকম বিন্দু মাত্র কোনো কিছু লেখালেখি করে নাই, বরং কমেন্ট বক্সটাই অফ করে দিছে। তো আমরা বলতে চাই এভাবে তো আমাদের কণ্ঠ রোধ করতে পারবেন না। শিক্ষামন্ত্রীকে নিয়ে যখন একটা পোস্ট করেছিলেন একজন শিক্ষার্থী, তখন শিক্ষামন্ত্রণালয় থেকে একটা কল দিয়েছিল এবং তাকে পোস্ট ডিলিট করতে বলা হয়। তো এই বিষয়ে আপনার মতামত কি বা এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, ফ্যাসিবাদী যুগে আমরা দেখেছি আমাদের বাবা মা, আমাদের আত্মীয় এবং আমাদের স্বজন যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, আমরা যখন রাজনৈতিক কার্যক্রমে জড়িত থাকতাম তারা বিভিন্ন সময় আতঙ্কিত হতেন এবং তারা বলতেন যে এটা লেখা যাবে না, এটা করা যাবে না, এটা বলা যাবে না। একই সাথে আমরা দেখেছি যারা গত 17 বছরে গুম, খুন, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, ফ্যাসিবাদের ধারা নিষ্পেষিত হয়েছে, তাদের ভিতরে কেমন যেন ফ্যাসিবাদী আচরণ আবার ফিরে আসছে এবং ফুটে উঠছে। আমরা তাদেরকে আহ্বান করব, আপনারা ফ্যাসিবাদ হয়েন না। আবার আহ্বান করছি, আপনারা ফ্যাসিবাদ হয়েন না। ফ্যাসিবাদের পতন যেভাবে হয়েছে আপনারা সেদিকে অগ্রগামী হচ্ছেন। জলাবদ্ধতা এবং বৃষ্টির কারণে প্রায় 19,000-এরও বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল, এমনটা আগে কখনো আমরা দেখি। এই যে শিক্ষার্থীরা এবং এত বড় সংখ্যক শিক্ষার্থী পদার্থবিজ্ঞানের প্রশ্নে থাকতে না পারায় তাদের জীবন থেকে একটা বছর ধরে চলে গেল। এই ব্যাপারে কি আপনারা কখনো এখন কি আবেদন করবেন যে তাদের বিষয়টা? দেখুন, এ বিষয়ে আমরা আমাদের ফোরামে আলোচনা করে আমরা যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, আমরা মনে করি যে কাঠামোর উপর ভিত্তি করে জোর করে পরীক্ষা নেওয়া হয়েছে এবং সামনে যে গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে এটা কোনো সাধারণ পরীক্ষা নয়। কিন্তু এইচএসসি পরীক্ষার ফলাফল এর উপর নির্ভর করে আগামী দিনে তারা উচ্চশিক্ষায় কোন প্রতিষ্ঠানে পড়তে পারবে, কোন প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা দিতে পারবে। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা যোজন পিছিয়ে পড়ছে এবং ফলশ্রুতিতে একজন শিক্ষার্থী কিন্তু আত্মহত্যা অবধি করতে বাধ্য হয়েছে।
আমরা সরকারকে আহ্বান করব এ বিষয়ে আমাদের অভিভাবক যারা আছেন, শিক্ষা যেসব স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের। অনেকে বলছে যে রাজনৈতিক ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মিলে কেউ কেউ আন্দোলন থেকে ফেলে দিচ্ছে। অনেকে বলছে যে এই বিষয়ে দেখুন, রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্রের নাগরিকরা সেই প্রতিষ্ঠানের প্রজাতন্ত্রের আমরা মালিকানা ধারণ করি। রাষ্ট্রের কাছে প্রত্যেকটি দাবি, এক গ্লাস পানি চেলেও সেটা রাজনৈতিক দাবি। যারা এ ধরনের কথা বলেন তারা ফ্যাসিবাদ দুষ্ট কিনা এবং তারা স্বৈরাচারের রোগে আক্রান্ত কিনা সেটি তারা ভালো বলতে পারবেন। রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার রয়েছে তাদের দাবি দেওয়া রাষ্ট্রের কাছে তুলে ধরার জন্য। শিক্ষার্থীরা সেটিই করছে এবং শিক্ষার্থীদের আমরা আহ্বান করব শান্তিপূর্ণভাবে তাদের দাবি দেওয়া রাষ্ট্রের কাছে তুলে ধরার জন্য। ধন্যবাদ। ঠিক আছে।